আমাদের বাড়িটা গ্রামের একদম শেষ প্রান্তে। বাড়ির পেছনে একটা পুরনো পুকুর, আর তার ওপারে একটা বড় অশ্বত্থ গাছ। সেই গাছটা নিয়ে গ্রামে অনেক গল্প আছে। কেউ বলে সেখানে নাকি জিন থাকে, আবার কেউ বলে বহু বছর আগে ওই গাছটায় কেউ ফাঁসি দিয়ে মারা গেছে। আমি এসব গল্পে তেমন বিশ্বাস করতাম না, কিন্তু যেদিন থেকে দিদির মধ্যে পরিবর্তনটা শুরু হলো সেদিন থেকে সব কিছু বদলে গেল। আমার দিদির নাম ছিল অনন্যা, খুব চঞ্চল হাসি খুশি মানুষ, কিন্তু হঠাৎ করেই সে চুপচাপ হয়ে গেল। প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো কোনো কারণে মন খারাপ, কিন্তু ব্যাপারটা ধীরে ধীরে অদ্ভুত হয়ে উঠতে লাগলো। দিদি মাঝরাতে উঠে জানালার পাশে দাঁড়িয়ে থাকত, ঘন্টার পর ঘন্টা এক দৃষ্টিতে পুকুরের ওপারের গাছটার দিকে তাকিয়ে থাকত। আমি একদিন জিজ্ঞাসা করলাম, তুই ওদিকে এত তাকিয়ে থাকিস কেন? সে একটু দেরি করে আমার দিকে তাকালো। তার চোখে তখন এমন একটা দৃষ্টি যেন সে আমাকে চিনতেই পারছে না। তারপর খুব আস্তে বলল, ওখান থেকে কেউ ডাকছে। আমার গা কাঁটা দিয়ে উঠল। আমি হেসে উড়িয়ে দিতে চাইলাম, কি ডাকবে, ওটা তো একটা গাছ। দিদি আর কিছু বলল না, শুধু আবার জানালার বাইরে তাকিয়ে রইল। সেই রাতেই আমি প্রথম শব্দটা শুনি। রাত প্রায় 2:30 হবে, চারপাশে একদম নীরব। হঠাৎ মনে হলো কেউ যেন খুব দূর থেকে নাম ধরে ডাকছে, অনন্যা। শব্দটা এত হালকা যেন বাতাসে ভেসে আসছে। আমি উঠে বসে পড়লাম, ভাবলাম হয়তো ভুল শুনছি, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার অনন্যা, এইবার একটু স্পষ্ট। আমি ধীরে ধীরে দিদির দিকে তাকালাম। সে বিছানায় নেই। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি চুপচাপ দরজা খুলে বাইরে এলাম। চাঁদের আলোয় পুরো উঠোনটা ফ্যাকাশে সাদা দেখাচ্ছিল। পুকুরের দিকে তাকাতেই দেখি দিদি দাঁড়িয়ে আছে জলের একদম ধারে। তার চুল খোলা, দিদির চুল হাওয়ায় নড়ছে। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। দিদি? সে কোনো উত্তর দিল না। হঠাৎ সে জলের দিকে ঝুঁকে কিছু একটা বলল, খুব নিচু গলায়, আমি ঠিক শুনতে পেলাম না। তারপর পুকুরের জল যেন হালকা কেঁপে উঠল। আমি আরেকটু কাছে যেতেই দেখলাম জলেতে দিদির প্রতিফলন আছে, কিন্তু তার পাশে আর একটা মুখ, একটা কালো বিকৃত ছায়া, যেটা দিদির সঙ্গে মিলছে না। আমার গলা শুকিয়ে গেল। আমি ফিসফিস করে বললাম, দিদি, তোর পাশে কে দাঁড়িয়ে আছে? এইবার সে ধীরে ধীরে আমার দিকে ঘুরল। তার চোখ দুটো একদম স্থির, কোনো পলক নেই। সে খুব আস্তে হাসল, তারপর বলল, তুই দেখতে পাচ্ছিস? আমি ভয়ে জমে গেছি, কিছু বলতে পারছিলাম না। দিদি ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো, তারপর পুকুরের জলের দিকে আর একবার তাকালো। আর ঠিক তখনই জলের ভেতরের সেই ছায়াটা ধীরে ধীরে উপরের দিকে উঠতে লাগলো, যেন জল ভেদ করে বাইরে আসছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। কয়েক মিনিট পর দিদি ভেতরে এলো। সে একদম স্বাভাবিক গলায় বলল, কি হয়েছে, এত ভয় পাচ্ছিস কেন? আমি তার চোখের দিকে তাকালাম। এইবার সব ঠিকঠাক, কিন্তু আমার মনে হচ্ছিল সে একা ফিরে আসেনি। সেই রাতটার পর থেকে আমি ঠিকমতো ঘুমোতে পারতাম না। দিদি আগের মতোই স্বাভাবিক আচরণ করত, মায়ের সঙ্গে কথা বলতো, রান্নায় সাহায্য করত, এমনকি মাঝে মাঝে আগের মতো হাসত। কিন্তু আমি জানতাম কিছু একটা ঠিক নেই, কারণ আমি নিজের চোখে দেখেছি জলের ভেতর থেকে কিছু একটা উঠে এসেছিল। পরের দিন বিকেল থেকেই দিদি আবার অদ্ভুত হয়ে উঠল। সে বারবার বাড়ির পিছনের সেই পুরনো গাছটার দিকে তাকাচ্ছিল। ওই গাছটা খুব বড়, ডালপালা ছড়ানো, আর সবসময়ই কেমন যেন অন্ধকার লাগে তার নিচে। আমি জিজ্ঞেস করলাম, তুই আবার ওদিকে কেন তাকাচ্ছিস? দিদি একটু হেসে বলল,
ওখানেই তো ও থাকে। আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। ও মানে কি? সে কোনো উত্তর দিল না, শুধু গাছটার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, আজ রাতে আবার ডাকবি। সেই রাতেও আমি জেগে থাকার সিদ্ধান্ত নিলাম। ঘড়িতে রাত 2টো বাজতেই আবার সেই শব্দ, অনন্যা। এইবার আগের থেকে স্পষ্ট আর একটু কাছে। আমি ধীরে ধীরে উঠে বসলাম। দিদির বিছানা খালি। আমি কোনো শব্দ না করে তার পিছনে বের হলাম। দিদি সোজা হাঁটছি, কিন্তু তার হাঁটার ভঙ্গিটা অদ্ভুত। পা যেন মাটিতে পুরো ছুঁছেই না। সে গিয়ে থামল গাছটার নিচে। চারপাশে হঠাৎ করে সব শব্দ থেমে গেল। না ঝিঁঝি পোকা, না বাতাস, একদম নিস্তব্ধতা। আমি একটু দূরে লুকিয়ে দাঁড়িয়েছিলাম। দিদি মাথা তুলে গাছটার দিকে তাকালো, তারপর খুব আস্তে বলল, আমি এসেছি। ঠিক তখনই গাছের উপরের একটা মোটা ডাল থেকে কিছু একটা নড়তে শুরু করলো। প্রথমে মনে হলো হয়তো ছায়া, কিন্তু সেটা ধীরে ধীরে নিচে নামতে লাগলো। একটা লম্বা অস্বাভাবিক আকৃতি, যার হাত পা অদ্ভুত লম্বা আর পুরো শরীরটা কেমন কালো। ওটা যখন একটু নিচে নামলো, চাঁদের আলোয় তার মুখটা একটু দেখা গেল। চোখ দুটো গভীর গর্তের মতো, আর মুখে একটা বিকৃত হাসি। আমি নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিলাম। ওটা দিদির একদম সামনে এসে থামল। ওটা একটা খসখসে গলায় বলল, তুই ফিরেছিস। দিদি মাথা নিচু করে বলল, তুমি ডেকেছিলে। ওটা জিজ্ঞেস করল, তুই আমাকে চিনিস? দিদি ধীরে ধীরে মাথা নাড়ল। জলের ভেতর তুমি আমাকে দেখিয়েছিলে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। মানে সেই রাতের জলের ভেতরে ছায়াটা এটাই? ওটা ধীরে ধীরে দিদির চারপাশে ঘুরতে লাগলো। তারপর বলল, তুই আমাকে জায়গা দিবি, আমি তোকে শক্তি দিব। দিদি কোনো দ্বিধা না করে বলল, আমি রাজি। আমি আর সহ্য করতে পারলাম না, চিৎকার করে উঠলাম, দিদি না! দুজনেই একসঙ্গে আমার দিকে তাকালো। ওই জিনিসটার চোখে তখন অদ্ভুত একটা ঝিলিক। সে হেসে বলল, ও দেখছি। দিদি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তার হাঁটার ভঙ্গিটা আর মানুষের মতো না। সে বলল, তুই কেন বারবার আমাদের মাঝে আসছিস? আমি আর দাঁড়াইনি, দৌড়ে বাড়ির দিকে পালালাম। পেছন থেকে পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না সেটা দিদির নাকি অন্য কারো। বাড়ির ভিতরে ঢুকে দরজা বন্ধ করলাম। কিছুক্ষণ পর দরজায় আস্তে টোকা পড়ল, রাহুল, দরজা খোল। দিদির গলা। কিন্তু এবার আমি জানতাম ওটা শুধু দিদির গলা। ভেতরে কি আছে সেটা আমি জানি না। সেই রাতের পর থেকে আমি দিদির ঘরের দরজার সামনে দাঁড়াতেও ভয় পেতাম। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল, বাড়ির অন্য কেউ কিছুই টের পাচ্ছিল না। মা আগের মতোই দিদির সঙ্গে গল্প করছে, বাবা তাকে বাজারে যেতে বলছে। সব কিছু যেন একদম স্বাভাবিক। শুধু আমি জানতাম এই স্বাভাবিকতার ভেতরেই কিছু একটা ভয়ানক লুকিয়ে আছে। পরদিন সকালে দিদি নিজে থেকেই আমার ঘরে এলো। আমি চুপ করে বসেছিলাম। সে দরজার পাশে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে বলল, তুই কাল রাতে খুব ভয় পেয়েছিলি, তাই না? তার গলাটা শান্ত কিন্তু ঠান্ডা। আমি কিছু বললাম না। সে একটু এগিয়ে এলো। আমি তখন তার চোখের দিকে তাকালাম। 1 সেকেন্ডের জন্য তার চোখের মনি নেই, পুরো কালো। তারপর আবার স্বাভাবিক। সে হালকা হাসল। সবকিছু তোকে দেখানো হয়নি এখনো। আমার গা কাঁটা দিয়ে উঠল। সেদিন বিকেলে আমি গ্রামের এক বয়স্ক লোকের কাছে গেলাম। নাম হরিপদ কাকা। তিনি অনেক পুরনো গল্প জানেন। আমি তাকে সব খুলে বললাম, জলের ছায়া, গাছের নিচে সেই জিনিসটা, দিদির বদলে যাওয়া। তিনি অনেকক্ষণ চুপ করে থাকলেন। তারপর খুব আস্তে বললেন,
ওটা মানুষ না, আর শুধু ভূতও না। আমি গিলে ফেললাম, তাহলে কি? তিনি বললেন, ওটা জিন। ও গাছটার সঙ্গে বাঁধা ছিল। অনেক বছর আগে কি ওটাকে আটকে ছিল। আমার বুক ধক করে উঠল। তাহলে এখন? তিনি আমার দিকে তাকালেন। এখন ওটা মুক্ত, আর ও একটা শরীর পেয়েছে। আমি জিজ্ঞেস করলাম, ও দিদিকেই কেন নিল? হরিপদ কাকা বললেন, সবাইকে নেয় না। যার মন দুর্বল হয়, যে একা অনুভব করে, যাকে ডাকা সহজ, ওদেরই বেছে নেয়। আমার মনে পড়ল, কয়েকদিন ধরেই দিদি চুপচাপ ছিল, একা থাকত। কাকা বললেন, আজ রাতটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ যদি ও পুরো দখল নেয়, তাহলে আর ফিরানো যাবে না। আমার গলা শুকিয়ে গেল। তাহলে কি করতে হবে? তিনি বললেন, ওকে গাছটার কাছে ফিরতে দেওয়া যাবে না। আমি দৌড়ে বাড়ি ফিরলাম। বাড়িতে ঢুকেই দেখি দিদি নেই। মা বলল, ও তো একটু আগে বাইরে গেল। আমার মাথা ঘুরে গেল। আমি আর কিছু না বলে সোজা পিছনের দিকে দৌড়ালাম। গাছটার কাছে পৌঁছে দেখি চারপাশে অস্বাভাবিক ঠান্ডা। দিদি দাঁড়িয়ে আছে গাছটার নিচে। তার মাথা নিচু, চুল মুখ ঢেকে রেখেছে, আর তার চারপাশে অন্ধকারটা যেন নড়ছে। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, দিদি, বাড়ি চল। সে ধীরে ধীরে মাথা তুলল। এইবার তার চোখ পুরো কালো, কোনো সাদা অংশ নেই। সে হাসল, কিন্তু সেটা দিদির হাসি না, একটা অন্যরকম ঠান্ডা ফাঁকা হাসি। সে বলল, দেখলি, আমি এখন পুরো। তার গলার সঙ্গে আরেকটা গলা মিশেছিল, একসঙ্গে দুইজন কথা বলছে যেন। আমি পিছিয়ে যেতে লাগলাম। সে ধীরে ধীরে এগিয়ে এলো। আজকে শেষ। আজকে আমি পুরোপুরি থাকব। গাছের ওপর থেকে তখন সেই কালো জিনিসটা আবার নামতে শুরু করেছে, ধীরে ধীরে, সোজা দিদির মাথার দিকে। আমি চিৎকার করে বললাম, দিদি, তুই এটা না, তুই ফিরে আয়। এক মুহূর্তের জন্য দিদির মুখে কষ্টের ছাপ ফুটে উঠল। সে ফিসফিস করে বলল, রাহুল, আমাকে বাঁচা। কিন্তু ঠিক তখনই গাছ থেকে নামা সেই ছায়াটা পুরোপুরি তার ভেতরে ঢুকে গেল। দিদি ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। তার মাথা একপাশে কাত। গাছটার নিচে দাঁড়িয়ে আমি বুঝে গিয়েছিলাম, এটা আর শুধু আমার দিদিকে নিয়ে না, এটা এখন এমন কিছু যেটা থামানো না গেলে আরও বড় বিপদ হবে। হাওয়া হঠাৎ ঠান্ডা হয়ে গেল, চারপাশে যেন অদৃশ্য কিছু ঘুরছে। দিদি না, এখন যে দাঁড়িয়ে আছে, সে আমার দিকে তাকিয়ে স্থির হয়ে আছে। সে ধীরে ধীরে বলল, তুই পালা, এখনো পারিস। তার গলার ভেতর দুইটা স্বর মিশেছিল, একটা দিদির আর একটা সেই অচেনা ঠান্ডা সত্তার। আমি মাথা নাড়লাম, না, তোকে রেখে আমি যাব না। এক মুহূর্তের জন্য তার চোখে আবার সেই কষ্টটা দেখা গেল। হঠাৎ হরিপদ কাকার একটা কথা মনে পড়ে গেল, যদি কখনো ও পুরো দখল নেয়, তাহলে তাকে তার জায়গা থেকেই আলাদা করতে হবে। ও গাছটার সঙ্গে বাঁধা, মানে গাছটা থেকেই সব শুরু। আমি চারপাশে তাকালাম। গাছটার নিচে শুকনো ডাল পড়ে আছে। আমার মাথায় একটা ঝুঁকিপূর্ণ ভাবনা এলো, যদি গাছটাই শেষ করে দিই, হয়তো ওর শক্তিটাও শেষ হবে। আমি তাড়াতাড়ি একটা লাইটার বের করলাম, বাবার পকেট থেকে আগেই নিয়েছিলাম। শুকনো ডালে আগুন ধরিয়ে দিলাম। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে লাগলো। গাছটার গায়ে শিখা উঠতেই চারপাশে এক অদ্ভুত শব্দ শুরু হলো, যেন কেউ চিৎকার করছে, কিন্তু সেটা মানুষের না। দিদি হঠাৎ করে দু হাতে মাথা চেপে ধরল। সে চিৎকার করে উঠল, না, এটা বন্ধ কর।
তার গলার ভেতরের অন্য স্বরটা আরো জোরে উঠল, তুই বুঝতে পারছিস না তুই কি করছিস? আগুন বাড়তে লাগলো, গাছের ডালগুলো কাঁপতে লাগলো, যেন ভেতর থেকে কিছু বের হতে চাইছে। দিদি হঠাৎ মাটিতে পড়ে গেল। সে কাঁপছে, একবার তার মুখ স্বাভাবিক, একবার বিকৃত। সে কাঁদতে কাঁদতে বলল, রাহুল, আমাকে ছাড়াতে পারছিস? থামিস না। আমার চোখে জল চলে এলো, কিন্তু আমি আগুন থামালাম না। হঠাৎ গাছের ভেতর থেকে একটা কালো ধোঁয়ার মতো কিছু বের হয়ে এলো। সেটা আকাশের দিকে উঠতে লাগলো আর এক অদ্ভুত শব্দ করছিল। দিদির শরীর হঠাৎ স্থির হয়ে গেল। তারপর সে জোরে নিঃশ্বাস নিল, যেন অনেকক্ষণ পরে বাতাস পেল। কয়েক মিনিট পর সবকিছু শান্ত। গাছটা প্রায় পুড়ে গেছে, চারপাশে শুধু ধোঁয়া। দিদি মাটিতে পড়ে আছে। আমি দৌড়ে গিয়ে তাকে ধরলাম। দিদি! সে ধীরে ধীরে চোখ খুলল। এইবার পুরো স্বাভাবিক। সে আমাকে চিনল, আস্তে বলল, সব শেষ হয়েছে? আমি মাথা নাড়লাম। কয়েকদিন পর সব আবার স্বাভাবিক হয়ে গেল। দিদি আগের মতো হাসে, কথা বলে। কেউ আর সেই রাতের কথা তোলে না। কিন্তু একদিন রাতে আমি আবার সেই শব্দটা শুনলাম, খুব দূর থেকে, অনন্যা। আমি চমকে উঠলাম। জানালার বাইরে তাকালাম। পুকুরের জলের উপর হালকা ঢেউ উঠছে, আর এক মুহূর্তের জন্য আমি দেখলাম জলের মধ্যে একটা ছায়া, যে এখনো তাকিয়ে আছে।